রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই বিশ্বের মহামারী করোনা দুর্যোগের সময় তোমরা বাসায় থাকবে, বাসায় থেকে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যত দূর সম্ভব বাইরে যাওয়ার প্রয়োজন না হলে বাইরে যাবে না। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আর আজকের এই টপিকসটা তোমাদের সামনের যে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি পড়াবো সেই অধ্যায়টির নাম হচ্ছে তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও ব্যবহার। তোমরা অনেকেই খেয়াল করেছো বিভিন্ন ধরনের মানচিত্র দেখো, কিন্তু সেই মানচিত্রে কি লেখা আছে, কোথায় চিহ্ন আছে, কোথায় সাংকেতিক চিহ্ন আছে, এগুলো তোমরা সহজে বুঝো না। তাহলে এগুলো বোঝার জন্য আমাদের মানচিত্রের পঠন এবং ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ। মানচিত্র জানার আগে, মানচিত্র সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদেরকে যে স্কেল সম্পর্কে ধারণা নিতে হবে। যে স্কেল নির্ধারণ করা মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা ভূপৃষ্ঠ, পুরো পৃথিবীর পৃষ্ঠটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে যখন দেখাবো, তখন পুরো পৃথিবীটা তো সমপরিমাণ চিত্রে আমাদের দেখানো সম্ভব না। সেখানে আমাদেরকে একটা আনুপাতিক হারে সেই চিত্রটা আমাদের রাখতে হয় এবং সেটা আমাদের দেখাতে হয়। এক্ষেত্রে আমরা স্কেল এখানে খুবই গুরুত্বপূর্ণ। চিত্রের সাথে এবং বাস্তব যে চিত্র তার সাথে মিল রেখে স্কেল অনুযায়ী আমাদেরকে ম্যাপ অঙ্কন করতে হয়। সেজন্য ম্যাপের ক্ষেত্রে স্কেল নির্ধারণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, স্কেল নির্দেশের পদ্ধতি। মানচিত্রে স্কেল নির্দেশ করতে হলে তিনটা পদ্ধতিতে স্কেল নির্দেশ করা যায়। একটা পদ্ধতি হচ্ছে বর্ণনার সাহায্যে, যে আমি বর্ণনা করে দেব। তোমরা অনেকেই গ্রাফ চিত্র করেছো, বিশেষ করে গণিতে পরিসংখ্যান করার সময়, যেমন অষ্টম শ্রেণীতে তোমরা পরিসংখ্যান করেছো, নবম শ্রেণীতে আছে। সেখানে যখন তোমরা একটা গ্রাফ অঙ্কন করো, যেমন সেই গ্রাফে তোমরা অঙ্কন করো আয়তলেখ আঁকো, অনেকে অজীব রেখা আঁকো, আবার অনেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। তখন তোমরা কোটি, ভুজ নামে ঘর আছে, সেই ঘরকে তোমরা আইডেন্টিফাই করো এবং প্রত্যেকটা ঘরকে কত একক ধরো সেটা করো। ঠিক একইভাবে মানচিত্রের ক্ষেত্রে আমাদের সেই জিনিসটা কাজে আসে, যে স্কেল নির্ধারণের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা বর্ণনা সাহায্যে বাংলায় আমরা বর্ণনা করে দিতে পারি যেখানে আমাদের কি আছে। যেমন আমরা বাংলা সরাসরি লিখে দিতে পারি যে মানচিত্রের, যেমন একটা মানচিত্র নর্মাল যদি আমি একটা মানচিত্র ধরি, জাস্ট এটাকে যদি তুমি একটা মানচিত্র ধরে যদি এভাবে তুমি একটা মানচিত্র ধরলা, এটা কোনো মানচিত্র হয়নি, জাস্ট আমি সিম্পল বুঝাচ্ছি। এখন দেখো, এখন এখানের যদি আমি এটাকে ভাগ করি, ভাগ করার ফলে এই জায়গাটা যদি আমি নির্ধারণ করতে চাই, তাহলে এখানে এটা বাস্তবের সাথে চিত্রের তো আসলে কোনো মিল থাকে না, মানে বাস্তবিক মানের। তাহলে এখানে যদি এতটুকু সমান যদি আমি 1 ইঞ্চি ধরি, 1 ইঞ্চি ধরি, তাহলে এটা ফিল্ডে আমার কত হবে। তাহলে আমি যদি এটা উল্লেখ করে দিই বর্ণনা সাহায্যে, যে মানচিত্রের, যদি এখানে যদি আমি উল্লেখ করি মানচিত্রের মানচিত্রের 1 ইঞ্চি সমান সমান বাস্তবের আমি ধরলাম 10 মাইল। তাহলে আমরা এখান থেকে 1 ইঞ্চি মেপে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই জায়গাটার মোট এরিয়া বা দৈর্ঘ্য হলো 10 মাইল। এখন এরপর দেখো, রেখাচিত্রের সাহায্যে আমরা এটা বর্ণনা করে দিতে পারি। এবং কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির ক্ষুদ্র অংশ, সেন্টিমিটারের ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা রেখাচিত্রের স্কেল নির্ধারণ করতে পারি। যেমন এখানে আমি একটা রেখাচিত্রের স্কেল লিখেছি, এটাকে যদি আমি এখানে একটা মাইলে ধরতে পারি, আমরা কিলোমিটারও ধরতে পারি। যদি এটা আমি কিলোমিটার ধরি, তাহলে আমি দেখতেছি যে আমার মানচিত্রের, যেমন এখান থেকে 10 মাইল, প্রত্যেকটা ঘর 10 মাইল আছে। তার মানে এই স্কেলের সাথে মাপ রেখে আমি মানচিত্রের মাপটা নিতে পারবো। যে এখান থেকে দেখবো কত, আমার এতটুকু সময় 10 মাইল, আমি স্কেলটা দিয়ে দিছি। তাহলে আমি মানচিত্রের থেকে এখানে 10 ইঞ্চি, মানে এটা ইঞ্চিতে আমরা এটা ধরছি, মূলত এটা একটা ইঞ্চির স্কেল, কিন্তু বাস্তবে এটা হবে কিলোমিটার। তাহলে এখানে 1 ইঞ্চি সমান হবে 10 মাইল। এক্ষেত্রে 1 ইঞ্চি সমান যে এতটুকু, যে 1 ইঞ্চি সমান
এই যে এতটুকুর মান হলো বাস্তবে ফিল্ডে বা মাঠে হবে 10 মাইল বা কিলোমিটার। আমি যেটা এখানে নির্দেশ করে দেব সেটাই হবে, যদি আমি মাইল বা কিলোমিটার যেটা নির্দেশ করি সেটাই এখানে বোঝানো হবে। এরপর হলো প্রতিবি অনুপাত। প্রতিবি অনুপাত বলতে বোঝানো হয় যে মানচিত্রের সাথে বাস্তবের অনুপাত। যেমন এখানে মানচিত্রে যদি হয় 1 ইঞ্চি, বাস্তবে হবে 5 ইঞ্চি, তাহলে এটাকে যদি আমি প্রতিবি অনুপাত আকারে লিখি তাহলে সেটা হবে 1:5। যদি কোথাও লেখা থাকে কোনো মানচিত্রের যদি নিচে বা কোনো মানচিত্রের উপরে লেখা থাকে প্রতিবি অনুপাত 1:5, তাহলে তোমরা মনে করবা যে মানচিত্রের 1 ইঞ্চি, বাস্তবের 5 মাইল 10 মাইল, যেটা এখানে স্কেলের মধ্যে যেটা দেওয়া থাকবে, মাইল থাকলে মাইল, কিলোমিটার থাকলে কিলোমিটার। তাহলে আমরা এবার স্কেল নির্ধারণ সম্পর্কে জানলাম। স্কেলের পরে মানচিত্রের প্রকারভেদ সম্পর্কে আমাদের জানতে হবে যে মানচিত্র কত প্রকার বা কতভাবে এটাকে প্রকাশ করা যায়। তাহলে মানচিত্রের প্রকারভেদ যদি আমরা বিবেচনা করি, মানচিত্র অনেক প্রকারের হয়। বিশেষ করে উপস্থাপিত বিষয়বস্তু হিসেবে মানচিত্রগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। উপস্থাপন করার উপর ভিত্তি করে যে আমি কিসের মানচিত্র আঁকতেছি, যে আমি শহরের মানচিত্র আঁকতেছি, সমুদ্রের মানচিত্র আঁকতেছি, না বনভূমির মানচিত্র আঁকতেছি, এর উপর ভিত্তি করে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুণগত মানচিত্র আর একটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। তাহলে দেখো, একটা হচ্ছে কি গুণগত মানচিত্র, আর একটা হবে পরিমাণগত মানচিত্র। তাহলে আমরা যদি দেখি গুণগত মানচিত্রের মধ্যে কি থাকতে পারে, গুণগত মানচিত্রের মধ্যে তোমাদের ভূতাত্ত্বিক মানচিত্র, ভূ সংস্থানিক মানচিত্র, ভূমিরূপের মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য মানচিত্র এবং মৌজা মানচিত্র হলো গুণগত মানচিত্র। মানে আমি যে মানচিত্রগুলো বলছি, যেমন একটা মৌজা মানচিত্রের কথা আমি এখানে এঁকে দেখাই। একটা মৌজা মানচিত্র। তোমরা অনেকেই যদি জমি জমা মাপার জন্য যে মানচিত্র ইউজ করা হয় সেটা হলো মৌজা মানচিত্র। এই মৌজা মানচিত্রকে দেখো কতগুলো ভাগে ভাগ করে যদি আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 11টা ভাগ, মানে এটা একটা প্লটকে আমি একটা ভাগকে একটা ভাগ দিলাম। যেমন 1 নম্বর প্লটের মালিক রহিম, 2 নম্বর করিম, 3 নম্বরে আবুল, এভাবে যার যার মালিক বা একক মালিকানারও 3-4টা প্লট থাকতে পারে। তাহলে এই মৌজা মানচিত্র থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে যা আছে সেই টোটাল জমিটা বৈশিষ্ট্য কি এবং সেখানে কি কি আছে। সেখানে আরো কিছু চিহ্ন দেওয়া থাকে, সেই চিহ্নের মধ্যে ঘর বাড়ি থাকলে ঘর বাড়ি, রাস্তা থাকলে রাস্তার চিহ্ন দেওয়া থাকে। এরপরে আসো পরিমাণগত মানচিত্র। যে পরিমাণগত মানচিত্র তোমরা অনেকেই দেখবে, যেমন বৃষ্টিপাতের মানচিত্র, যেমন যে মানচিত্রের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ দেখানো হয়, সেখানে আমরা বৃষ্টির পরিমাণ আমরা দেখাই। তাপমাত্রার মানচিত্র আছে, যে তাপমাত্রার মানচিত্র দেখলে তোমরা দেখতে পাবে সেখানে ওই এলাকার তাপমাত্রার পরিমাণ কত। এটা হলো আমাদের পরিমাণগত মানচিত্র। আবার মনে করো অনেক সময় তোমার যেমন বাংলাদেশের সুন্দরবনের মানচিত্র যদি আঁকা হয়, সুন্দরবনের মানচিত্র এঁকে সেখানে কিন্তু দেখানো হয় সেখানে বিভিন্ন প্রাণীর পরিমাণ সংখ্যা কত, গাছপালার সংখ্যা কত। আবার গাছপালাকে যদি আমরা নাম অনুসারে ভাগ করি, যে সুন্দরী গাছ কয়টা, গেওড়া কয়টা, কেওড়া কয়টা, এভাবে ভাগ ভাগ করে পরিমাণ আমরা মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তাহলে মানচিত্রের ক্ষেত্রে মানচিত্র আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা দেশের বা একটা স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তিটাই হলো মানচিত্র। মানচিত্রের মাধ্যমে তার এরিয়াটা নির্ধারণ করা হয় যে একটা স্বাধীন রাষ্ট্র কোন এরিয়া জুড়ে হবে বা কোন এরিয়া জুড়ে থাকবে। এখানে মানচিত্রের ক্ষেত্রে তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে কোনো মানচিত্রের দিক নির্দেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনটা কোন দিকে থাকবে। যেমন তোমরা সবসময় মানচিত্রের উপরের দিকটাকে ধরবে। যেমন এখানে যদি কোনো একটা মানচিত্রের বক্সের মধ্যে যদি কোনো মানচিত্র থাকে, তাহলে উপরের দিক সবসময় হবে উত্তর দিক, নিচের দিকটা হবে সবসময় দক্ষিণ।
এরপরে তোমার সামনে তুমি যদি ডান দিকে ধরো সেটা হবে পূর্ব দিক, বাম দিকটা হবে পশ্চিম দিক। প্রথমেই যে কোনো মানচিত্র পড়ার আগে বা মানচিত্র আঁকার আগে তোমাকে দিক নির্দেশন করে নিতে হবে যে উত্তর উপর দিক সবসময় উত্তর। যে কোনো মানচিত্র স্বাভাবিকভাবে তোমার সামনে যখন এটা রিপ্লেস করবা, প্লেস করে দেখবে যে উত্তরের দিক উত্তর, দক্ষিণ, পশ্চিম এটা নির্ধারণ করে নিতে হয়। এবং এই দিক নির্দেশনের চিহ্ন তোমাকে দিয়ে দিতে হবে, মানচিত্রের মধ্যে কিভাবে থাকবে সেটা দিয়ে দিতে হবে। এরপরে দেখো মানচিত্র উপস্থাপনের কিছু নিয়ম আছে, সেখানে কিছু চিহ্ন দিয়ে তোমাদের জিনিসগুলো দেখানো হয়। এবং মানচিত্রে কতগুলো তুমি চিহ্ন দেখবে, সেই চিহ্নগুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোথাও পাকা রাস্তা থাকতে পারে, কোথাও কাঁচা রাস্তা থাকতে পারে, কোথাও জলাভূমি থাকতে পারে, কোথাও নদী, কোথাও জেলা সীমা, কোথাও রেল লাইন। এরকমের যে চিহ্নগুলো থাকবে সেগুলো তো বাংলায় লেখা থাকবে না, শুধু চিহ্নের মাধ্যমে তোমাদের সেটা উপস্থাপন করা হবে থাকবে। যেমন তুমি যদি দেখো ম্যাপের কোথাও বা কোনো জায়গাটা সোজা দুইটি স্ট্রেট রেখা আছে, এরকমের যদি দাগ থাকে তাহলে তোমরা সেটা মনে করবে এটা হচ্ছে পাকা রাস্তার চিহ্ন বা সংকেত, এটা হচ্ছে পাকা রাস্তার চিহ্ন। এরপরে যদি তুমি কোথাও দেখো যে ডট ডট স্ট্রেট লাইন, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কাঁচা রাস্তা, এটা হচ্ছে কাঁচা রাস্তা। এরপরে দেখবা যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যে একটা দাগ, একটা ডট, একটা দাগ, একটা ডট, এরকমের চিহ্ন থাকলে সেটা হলো আন্তর্জাতিক সীমারেখা, যে আমাদের টোটাল বাংলাদেশের লাস্ট বর্ডার কতটুকু, যে আন্তর্জাতিক অন্য একটা দেশের সাথে আমাদের বর্ডার বা চিহ্ন, সেটা হলো আন্তর্জাতিক সীমারেখা। এগুলো বিশেষ করে আন্তর্জাতিক সীমারেখা জানা আমাদের খুবই জরুরি। এরপরে দেখবো যে একটা দাগ দুইটা ডট, একটা দাগ দুইটা ডট, একটা দাগ, এটা হচ্ছে জেলা, কোন জেলার সীমারেখা, এটা হচ্ছে জেলা সীমারেখা। এরপরে রেল লাইন, যেমন তোমার এখানে রেল লাইনের কিছু চিহ্ন দেওয়া থাকে, সেটা তোমাকে বুঝতে হবে। সেখানে যেমন তোমাকে এরকমের করে ঘর করে দেওয়া থাকে, এটা এভাবে, এটা এভাবে, এটা এভাবে, এটা কালো করে, এটা কালো করে, এরকমের যদি থাকে তাহলে এটা হচ্ছে তোমার ব্রড গেজ রেল লাইন। ব্রড গেজ রেল লাইন। এরপরে দেখো যদি কোথাও আঁকা থাকে, এরকমের আঁকা থাকলে সেটা হলো জলাভূমি, মানে যেটা পুকুর, ডোবা, যে কোনো একটা জলাভূমি বা বিল হতে পারে, জলাভূমি। এরপরে যদি কোথাও দেখো আঁকা আছে এভাবে, এরকমের আঁকা থাকলে এটা হচ্ছে নদী, এরকম চিহ্ন দেখলে সেটা বলতে সেটা হচ্ছে নদী। এরপরে কোথাও যদি থাকে এভাবে, এটা হচ্ছে হ্রদ, যাকে তোমরা ইংরেজিতে লেক বলে থাকো। এরপরে বসতির চিহ্ন আছে, মসজিদের চিহ্ন আছে, গাছপালার চিহ্ন আছে, লাইট হাউসের চিহ্ন আছে। এটা তোমাদের বইয়ের 39 পেজে আছে, পেজ নাম্বার টোটাল পড়াটা তোমার আছে পেজ নাম্বার 39। সেখানে তোমরা দেখতে পাবে এই চিহ্নগুলো কি। তোমরা এখানে একটা আরেকটা চিহ্ন আমি তোমাদের দেখাই, যদি কোথাও এইভাবে থাকে আঁকা, এটা হবে সেতু। এরকমের চিহ্ন থাকলে সেখানে বোঝা যাবে ওখানে কি আছে, একটা সেতু আছে। তাইলে এখন দেখো মানচিত্রের উপস্থাপনের জন্য আরেকটা জিনিস আছে শিরোনাম। যেমন তুমি একটা মানচিত্র আঁকবে, সেই মানচিত্র কিসের মানচিত্র সেটা তোমাকে শিরোনাম আকারে উপরে লিখে দিতে হবে। যেমন আমি যদি একটা বক্সে মানচিত্র আঁকি, সেখানে আমার কি কি জিনিস থাকতে হবে, মানচিত্রের মধ্যে তোমাকে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। একটা হচ্ছে শিরোনাম। শিরোনাম হচ্ছে আমরা কিসের মানচিত্র আঁকতেছি তার নাম, শিরোনাম। এরপরে তোমার মানচিত্রের মধ্যে স্কেল থাকতে হবে, যে এটা আমি স্কেল অনুযায়ী আঁকছি বা কি স্কেল থাকতে হবে। তারপরে উত্তর দিক আমাকে ফাইন্ড আউট করে দিতে হবে। তাহলে আমি জানি মানচিত্রের উপরের দিক সবসময় উত্তর দিক, উত্তর দিক ফাইন্ড আউট করে দিতে হবে।
তারপরে সূচক থাকতে হবে, সূচক মানে কোনটার কোন নাম বা কোন চিহ্ন, সেই সূচকগুলো থাকতে হবে। এরপর হলে তথ্য উপাত্ত থাকতে হবে। তাহলে আমরা একটা মানচিত্র যখন আঁকবো, সেই মানচিত্র আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেখানে 1 2 3 4 5 এই 5টা জিনিস যেন আমাদের মানচিত্রের মধ্যে থাকে, সেটা অবশ্যই আমাদের এখানে গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের মানচিত্রের বিষয়ে আলোচনা। এরপরে দেখো এর সাথে রিলেটেড আমাদের কিছু জিনিস আছে, সেটা হলো স্থানীয় সময় ও প্রমাণ সময় কি। তাহলে স্থানীয় সময় হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে লোকাল টাইম বলে থাকি। তাহলে স্থানীয় সময় খুবই সহজ জিনিস। স্বাভাবিকভাবে স্থানীয় সময় হচ্ছে তুমি যে এলাকায় আছো সেই এলাকায় সূর্য যখন ঠিক আমাদের মাথার উপরে আসে তখন আমরা তাকে বেলা 12টা বা দুপুর 12টা ধরে নিই। সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন তাকে আমরা বেলা 12টা ধরে সামনে বা পিছে যে সময় গণনা করা হয় সেটাই হচ্ছে স্থানীয় সময়। এরপরে আছে স্থানীয় সময় এক এক দেশে এক এক রকম হতে পারে। এই কারণে এই সমস্যা, তাহলে বিভিন্ন জায়গার সাথে আমাদের যখন কমিউনিকেশন বা যোগাযোগ করতে হয় তখন স্থানীয় সময় দিয়ে আসলে যোগাযোগ করা যায় না, সেজন্য আমাদের একটা সময় দরকার, সেটা হচ্ছে প্রমাণ সময়। তাহলে এখন প্রমাণ সময় সংখ্যাটা হলো কি, যে দ্রাঘিমারেখার উপর সূর্যের অবস্থানের ভিত্তিতে আমরা সঠিক সময় নির্ধারণ করি। এভাবে মধ্যাহ্ন সূর্যের অবস্থানকে সেই স্থানে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। কিন্তু একটা বড় দেশের ক্ষেত্রে এই স্থানীয় সময় সমস্যা হয়ে থাকে। এক এক জায়গায়, যেমন কানাডা, আমেরিকা, এইসব দেশের স্থানীয় সময় দিয়ে একই জায়গার আয়তনের বড় হওয়ার কারণে স্থানীয় সময় নিয়ে একটা বিভ্রান্তি বা বিভ্রাট তৈরি হয়। এই সময়ের বিভ্রাট থেকে বাঁচানোর জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সাধারণত কোন একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী সে সময়ের নির্ধারণ সময়কে সে প্রমাণ সময় বলা হয়। তাহলে প্রমাণ সময় যদি সংখ্যাটা কি, সাধারণভাবে যে কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখাকে অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেটাই হলো সেই দেশের প্রমাণ সময়। যেমন বাংলাদেশের প্রমাণ সময় হিসাব করা হয়েছে ঢাকা এবং কুমিল্লা, এই দুইটা জায়গা বরাবর, যদি উত্তর এবং দক্ষিণে প্রায় মাঝ বরাবর এই দ্রাঘিমা বরাবর আমাদের যে সময় নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্থানীয় সময়। যেমন বাংলাদেশের আয়তন ছোট, সেজন্য বাংলাদেশের প্রমাণ সময় একটা, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ আছে যাদের প্রমাণ সময় 3টা 4টা 5টা থাকতে পারে। যেমন যুক্তরাজ্যের লন্ডন শহরের অধীনে এখন আমরা দ্রাঘিমা সময় যে নির্ধারণ করবো, তাহলে শূন্য ধরবো কোথা থেকে, তাহলে এটা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে অবস্থিত গ্রিনিচের স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরে সামনে উত্তরে বা পশ্চিমে আমরা মানটা হিসাব করি। যেমন আমি যদি এটাকে এভাবে ধরি, তাহলে এখান থেকে হলো, এটা যদি ইংল্যান্ডের গ্রিনিচ মানের উপর দিয়ে এই রেখাটা হয়, তাহলে এখান থেকে শূন্য ধরে এই দিকে এবং এই দিকে আমরা যোগ বিয়োগ করে সময় হিসাব করে থাকি। এই দিকে হলে সময় হবে বেশি, এইদিকে যদি আমি এদিক থেকে যত যাব এদিকে সময় বেশি হবে। এখানে সময় সব সময় বেশি হবে, কারণ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় এবং এইদিকে সময় কমবে। তাহলে স্থান ভেদে সময়ের পার্থক্য এভাবে হয়ে থাকে। এবার দেখো এখানে এর উপরে ভিত্তি করে কিছু গণিত আছে, যে গণিতগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। যেমন উদাহরণ 1-এ, ঢাকা থেকে পূর্ব অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। ঢাকা যখন ভোর 6টা, সেই স্থানের স্থানীয় সময় কত? আমরা এই অঙ্কটা তোমাদের একটু সহজভাবে আমি বুঝিয়ে করার চেষ্টা করতেছি। একটা জিনিস দেখো, খেয়াল করো, এখানে আছে কত, 50 ডিগ্রি 30 মিনিট। যদি এটা ডিগ্রি তোমরা সবাই চিনো, একটা দাগ মানে মিনিট, এখানে এটাকে বলা হয় ডিগ্রি, তোমরা ভালোভাবে জানবে। একটা দাগ থাকলে সেটা হলো মিনিট, দুইটা দাগ থাকলে সেটাকে বলা হয় সেকেন্ড। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় ব্যবধান
4 মিনিট। তাহলে এখানে আমার আছে কত 50 ডিগ্রি 30 মিনিট। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সবগুলোকে একই এককে বানিয়ে নিবে, সবগুলোকে হয় ডিগ্রি না হয় মিনিটে বানিয়ে নিতে হবে। তাহলে এখন এখানে সূত্রটা হলো, তাহলে আমি যদি ডিগ্রিকে মিনিট বানাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, আর মিনিটকে হলে 60 দিয়ে ভাগ। তাহলে আমি সবগুলো ডিগ্রি বানাই যদি, তাহলে 50 ডিগ্রি যোগ এখানে 30 ভাগ 60, এটা হয়ে যাবে ডিগ্রি। তার মানে 50 ডিগ্রি যোগ এটা যদি আমি কাটাকাটি করার পরে যে মান আসবে সে মানটা হবে 0.5 ডিগ্রি, তার মানে 50.5 ডিগ্রি। তাহলে আমার এটা পুরোটা ডিগ্রিতে ডাইভার্ট হয়ে গেল। তাহলে 1 ডিগ্রির জন্য যদি হয় আমার 4 মিনিট, তাহলে টোটাল এই ডিগ্রির জন্য কত হবে, তাহলে এত ডিগ্রির জন্য হবে 50.5 ডিগ্রি গুণ 4। তাহলে আমার এটা হয়ে যাবে 4 5 0 0 2 আর থেকে 4 4 2 2 4 5 20 11 পর দশমিক, তার মানে 202 মিনিট। এই মিনিটকে আবার তোমরা ঘন্টা দিয়ে ভাগ দিলে ঘন্টা মিনিট সেকেন্ডে চলে আসবে। তাহলে আমার এখানে কত হয়েছে 202 মিনিট। তাহলে এটাকে আমরা মিনিটে ব্যবধান করে আমার সময়ের সাথে যোগ করলে এটা হয়ে যাবে। তাহলে এটা ডিগ্রি বানাতে চাও তাহলে প্রথমে 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 202 ভাগ 60। তাহলে এখন যদি আমি দিই 202 × 3 = 18 4 × 24 3 × 18, তার মানে 180। খেয়াল করো 202 বিয়োগ 180 থাকে কত 2 2 থাকে 1, তার মানে 3 ঘন্টা 22 মিনিট। তাহলে আমার এখানে ঢাকার যে স্থানীয় সময় বলা হয়েছে সেটা হচ্ছে কত সকাল 6টা। তাহলে এই যে সকাল 6টার সাথে সকাল 6টার সাথে তোমরা যোগ করবে 3 ঘন্টা 22 মিনিট। তাহলে 6 3 কত 9টা, তার মানে 9টা 22 মিনিট। এটা হবে তোমাদের উত্তর। সংক্ষেপে আমি তোমাদের এটা আলোচনা করলাম। এখন দেখো ঢাকা থেকে পূর্বে অবস্থিত বলছে, তাহলে এই কারণে এটা যোগ হয়েছে। এটা যোগ হওয়ার মূল কারণ হলো এটা যে যোগ হবে যে ঢাকা থেকে পূর্বে, তার মানে ঢাকা থেকে পূর্বে মানে পূর্বে সবসময় সময় বেশি হয়। ঢাকা থেকে পূর্বে তার মানে আমি যদি এখান থেকে এটাকে ফাইন্ড আউট করে ধরি, তাহলে এই স্থান থেকে যত তুমি পূর্বে দেখা যাবে সময় কি বাড়বে, তার মানে এটা যোগ হবে। যদি বলতো ঢাকা থেকে পশ্চিমে, তাহলে এই 3 ঘন্টা 22 মিনিট বিয়োগ হতো। এটা সবসময় সবাই খেয়াল রাখবে। এরপরে দেখো আমি তোমাদেরকে একটা শীট দিয়েছি, শীট তোমরা সামনের সপ্তাহে স্কুল থেকে কালেকশন করে নিবে। সেখানে তোমাদের কিছু কোশ্চেনের দেওয়া আছে, এক কথায় উত্তর দেওয়া আছে 10টা, এবং সেখানে আরো অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। আমি এক কথায় প্রশ্নের উত্তরগুলোর সলিউশন তোমাদের করে দিচ্ছি। যে প্রথম প্রশ্নটা দেখবা যে ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি। ওখানে একটু কারেকশন করে নিবা, ওখানে ফন্ট মিস্টেক আছে, কিছুই বোঝা যায় না। ওখানে দেখবা লেখা আছে স ধ র, কিন্তু ওটা হবে ম্যাপ, ওটা হবে ইংরেজি ম্যাপ, MAP ম্যাপ। তাহলে এখানে বলছে ম্যাপ শব্দটির বাংলা প্রতিশব্দ কি। তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তর তোমরা এখান থেকে মিলিয়ে নিও শীট থেকে, মানচিত্র। ম্যাপ শব্দটির অর্থ হচ্ছে মানচিত্র। এবার আসো 2 নম্বরের কোশ্চেনটা হলো মানচিত্রে কিসের প্রতিরূপ। তাহলে মানচিত্র হচ্ছে নির্দিষ্ট স্কেলে কোন স্থানের বা পৃথিবীর প্রতিরূপ। এটা তুমি সংক্ষেপে যদি অ্যানসার করো তাহলে লিখবা পৃথিবীর কোন স্থানের প্রতিরূপ। 3 নম্বরে দেখো, 3 নম্বরে যে প্রশ্নটা আছে মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। তাহলে আমি প্রথমে যখন তোমাদের পড়িয়েছি তখনই দেখিয়েছি 3টি। এবার আসো 4 নম্বর, প্রতিবিম্ব অনুপাত কাকে বলে। এটা একটা সংজ্ঞা, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বইও আছে। যে ভগ্নাংশ আকারে দেয়া মানচিত্রের যে স্কেলটির
লব রাশি মানচিত্রের দূরত্ব, হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে তাকে পৃথিবী অনুপাত বলে। যেমন তোমার এখানে এভাবে যদি থাকে তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে থাকবে মানচিত্রের, এখানে থাকবে মানচিত্রের দূরত্ব, যে এখানে থাকবে লবে থাকবে মানচিত্রের দূরত্ব, যেমন এখানে থাকবে মানচিত্রের দূরত্ব, আর এখানে থাকবে ওই স্থানের দূরত্ব, তার মানে ভূপৃষ্ঠের ভূমির দূরত্ব। এইভাবে যে অনুপাতটা দেওয়া থাকে সেটা হলো পৃথিবী অনুপাত। এরপর দেখো মানচিত্রে দেখুন লেখা আছে 1:1 লেখে 5টা শূন্য, মানে কি? তার মানে হলো মানচিত্রের 1 লেখা মানে মানচিত্র হলো 1 একক, মানচিত্রের 1 একক, সেটা ইঞ্চি, মাইল, দূরত্ব তুমি যা ধরো। তাহলে এখানে লেখাটা হলো এরকমের, খেয়াল করো যে 1:1 লিখে 5টা শূন্য, তার মানে এটা হলো মানচিত্রের দূরত্ব, এটা হলো মানচিত্রের দূরত্বের একক, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠের দূরত্বের একক বা ভূমির দূরত্বের একক। তাহলে এটা ক্লিয়ার? এরপর 6 নম্বরে দেখো মানচিত্র পাঠ করতে গিয়ে আমরা কিসের সাহায্য নিতে হয়, যে আমরা এখন যখন মানচিত্র পাঠ করব তখন আমরা আসলে কিসের সাহায্য নেব। তাহলে এটা আমি যখন মানচিত্র আঁকার কয়েকটা পদ্ধতির নাম বলেছি এবং কতগুলো প্রতীক বা চিহ্ন তোমাদের দেখিয়েছি, সেই চিহ্নগুলোর মধ্যে কে বলা হয় যে নানা ধরনের প্রতীক চিহ্নের। তাহলে 6 নম্বরের আনসার হবে প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়, প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। 7 নম্বরে শহর পরিকল্পনায় মানচিত্র কোন মানচিত্রের অন্তর্ভুক্ত? এটাকে মৌজা মানচিত্র বলা হয়। 7 এর आंसर হবে মৌজা মানচিত্র। 8 কত ইঞ্চিতে 1 মাইল? 6360 63360 ইঞ্চি, 63360 ইঞ্চিতে 1 মাইল। ভূসংস্থাপী মানচিত্রের আরেক নাম কি? বৈচিত্র্য সূচক মানচিত্র। এটার নাম, আরেকটা নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। 9 নম্বরে ভূসংস্থাপী মানচিত্রের आंसर গেল। 10 নম্বর আছে কোরিওগ্রাফিক্যাল বা অ্যাটলাস মানচিত্রকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলা হয় ভূচিত্রাবলী, ভূচিত্রাবলী। এই 10টি তোমাদের এক কথা উত্তর তোমাদের শীটে দেওয়া আছে, এগুলো খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে। এরপর অনুধাবনের কোশ্চেন আছে এবং 3টা সৃজনশীল কোশ্চেন আছে। 3টা সৃজনশীল কোশ্চেন আমি তোমাদের সামনের জুম ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, বাইরে বের হবে না এবং বাসায় বসে পড়াশোনা করবে নিয়মিত, কারণ তোমাদের পড়াশোনার বিকল্প নেই। তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, তোমাদের সামনে 10ম শ্রেণী, তারপরে এসএসসি পরীক্ষা, অতএব তোমাদের সামনে ভবিষ্যৎ অনেক ব্যাপক। সেক্ষেত্রে তোমরা পড়াশোনা বন্ধ রাখলে তোমাদেরই ক্ষতি হবে। অল্প করে হলেও আমাদের এই ভিডিও ক্লাস দেখে, জুম ক্লাস দেখে আমরা যতটুকু তোমাদেরকে পড়াই, বোঝাবার চেষ্টা করি, অন্ততপক্ষে ততটুকু পড়া তোমরা বাসায় বসে পড়ার চেষ্টা করবো। সবাইকে আজকের মতো ধন্যবাদ।